আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের উপরে। ফ্রি বডি ডায়াগ্রামের আজকের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গোলকের রিয়াকশনের উপর অঙ্ক করব। আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 208-এর যে অঙ্কগুলো, ওখান থেকে শুরু করব। তো এই অঙ্কগুলো করানোর আগে আমরা কিছু থিওরি আলোচনা করব, যেটা আমাদের ফিকশন অধ্যায়ে কাজে লাগবে। তাহলে আজকে যে অধ্যায়ের থিওরি আলোচনা করব এখন, এই থিওরিগুলো আমাদের মূলত ফিকশনের মধ্যে বেশি কাজে লাগবে। আজকে আমরা হালকা ধারণা দিয়ে রাখি, পরে ফিকশনের মধ্যে আবার আলোচনা করব। তো আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। এখানে দেখো, মোশন মানে গতি, চলন্ত অবস্থা। মোশন মানে কি? চলন্ত অবস্থা। চলন্ত অবস্থা বা গতিকে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্লাইডিং বা পিছলানো গতি, 2 নম্বর টিপিং বা উল্টানো গতি, 3 নম্বর টার্নিং টার্নিং গতি, 4 নম্বর রোটেটিং বা ঘূর্ণন গতি বা স্পিন বলতে পারি আমরা এটা। প্রথমে আমরা স্লাইডিং গতিটা কি এটা দেখব। স্লাইডিং গতি হচ্ছে মানে যে প্রথমে একটা চিত্র আঁকছি, দেখো এই চিত্রটা, দেখো এটা স্লাইডিং এর জন্য আঁকছি। তাহলে আমি আলাদা করে দিই এটারে। এই চিত্রটা হচ্ছে স্লাইডিং এর জন্য, এই চিত্রটা হচ্ছে স্লাইডিং এর জন্য। স্লাইডিং মানে হচ্ছে আমি যদি এই যে বস্তুটা দেখতেছো, এই যে এই ব্লকটা দেখো, এই ব্লকটা দিয়ে খেয়াল করো। স্লাইডিং মানে হচ্ছে আমি যদি এই ব্লকটাকে আমি যদি এদিকে টানি, ধরো এই যে এখানে ধরে টানতেছি, এখানে ধরে এরকম টানতেছি, এখানে ধরে টানতেছি, এবং টানার ফলে যদি এইটা এরকম এই গতিশীল হয়, যেরকম গতিশীল হয়, তখন তাকে আমরা বলবো স্লাইডিং। মানে টানার ফলে এটা গতিশীল হবে, টানার ফলে এই যে ডান দিকে গতিশীল হবে, একে আমরা বলবো কি? স্লাইডিং। স্লাইডিং মানে পিছলানো, মানে এই ব্লকটা এই ভূমিতে পিছলাইয়া সামনে যাবে। কারণ এটা তো কোনো চাকা নাই। চাকা আছে কি? চাকা থাকলে সে অন্যভাবে যাইতো। যেহেতু চাকা নেই, একটা ব্লক, এই ভূমিটা মসৃণ, এই ভূমিটা কি? মসৃণ। তখন যদি আমি এখানে বল দ্বারা টানি, টানলে কি হবে? এই ব্লকটা এইভাবে সোজা সামনে যাবে, এই তল বরাবর সামনে যাবে। এর নামে হয়েছে কি? স্লাইডিং বা পিছলানো গতি। এখন আসলে টিপিং বা উল্টানো গতি, এটা আবার কীরকম? মানে গতিশীল হবে কিন্তু উল্টায় গতিশীল হবে। এই যে একটা ব্লক আছে, ব্লকের একদম উপরের মাথায় ধরে যদি আমি টানি, এই যেখানে দেখো, এখানে ধরে যদি টানি, এখানে ধরে টানি, তাহলে এই ব্লকটা আর এইরকম মতো স্লাইডিং করবে না, এটা উল্টায় যাবে, যেরকম উল্টায় যাবে। মানে এরকম উল্টায় যাবে না টানলে। তুমি একটু প্র্যাকটিক্যাল করে দেখো, একটা চেয়ার আছে তোমার পরের টেবিলেতে, চেয়ারটা, চেয়ারের নিচে একদম নিচে ধরে নিচেতে টানবা, মেঝেতে দেখবা এটা পিছলাবে। কিন্তু চেয়ারের উপরের দিকে ধরে যদি টান দাও, তাহলে এটি উল্টায় যাবে। এটার নাম হচ্ছে কি? টিপিং গতি। বুঝছো তো স্লাইডিং আর টিপিং এর পার্থক্য কি? আচ্ছা, স্লাইডিং কখন হবে? যদি আমরা বল প্রয়োগ করি সবার নিচে, তাহলে স্লাইডিং হবে, সম্ভাবনা হয়। এখানে উল্টাইতে পারে, জানি না আমি কি হবে, কিন্তু সম্ভাবনা বেশি হয় কখন? স্লাইডিংয়ের সম্ভাবনা বেশি হবে কখন? যদি আমি বলটা একদম নিচে ধরি, তাহলে স্লাইডিং হবে। আর টিপিংয়ের সম্ভাবনা বা উল্টানোর সম্ভাবনা কখন তৈরি হবে? এই যে যখন আমরা উপরে ধরবো, তখন বলবো আমরা টিপিং। টিপিং হলে যেরকম হয়ে যাবে, এটা স্লাইডিং করলে এই অবস্থায় এদিকে যাবে, কিন্তু টিপিং হলে এটা এরকম উল্টায় যাবে। ঠিক আছে, এখন আসলে টার্নিং। টার্নিং এই যে একটা চাকার মতো দেখতেছো, মনে করো বাসের চাকা, এইটারে ঠিক এরকমভাবে ঘুরতেছে, এই যে এটা ঘুরতেছে, ঘুরতেছে এবং এটা সামনে অগ্রসর হচ্ছে। এটা ঘুরবে এবং কি করবে? সামনে যাবে। ঘুরবে সাথে সাথে এদিকে যাবে, ঘুরবে এবং সাথে সাথে এদিকে যাবে। এটার নাম হচ্ছে তোমার টার্নিং। যেমন গাড়ির চাকা কিন্তু টার্ন করে। গাড়ির চাকা কি জায়গায় দাঁড়িয়ে ঘুরে? এই যে বাসের চাকা দেখো, যখন ঘুরে তখন কিন্তু সে বাসটা সামনের দিকেও যায়। তার মানে যখন কোনো কিছু ঘুরবে এবং সামনে যাবে, তখন তাকে আমরা বলবো কি? টার্নিং বলবো। এটার নাম কি? টার্নিং। এখন আসলে রোটেটিং কাকে বলে বা ঘূর্ণন গতি কি? রোটেটিং মানে হচ্ছে এই যে এরকমভাবে ঘুরতে থাকবে। রোটেটিং মানে সে সামনে যাবে না, জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকবে। এটা এইখানে দাঁড়ায় দাঁড়ায় ঘুরবে, এখানে দাঁড়ায় দাঁড়ায় ঘুরবে। এটার নাম কি? রোটেটিং। যখন দেখবা বাসের বা গাড়ির চাকা যখন কাদার মধ্যে পড়ে, তখন কিন্তু সে এরকম রোটেটিং করে। খেয়াল করে দেখো তোমরা, মনে আছে? গাড়ির চাকা যখন কাদাতে পড়ে,
তখন দেখবা যে এরকম জায়গা ধরে শুধু ঘুরে পিছলায় যায়, তাই না? এরকম ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। এটার নাম কি? রোটেটিং বা ঘূর্ণন বা স্পিন, অনেক নামে দিতে পারে। অঙ্কের ভিতরে অনেক ধরনের ভাষায় থাকতে পারে, রোটেটিং বা ঘূর্ণন বা স্পিন। আর এটা হচ্ছে টার্নিং। টার্নিং হইতে পারে অথবা টার্ন ওভার হইতে পারে, টার্ন ওভার একই কথা। এটার নাম উল্টানো। উল্টানো বলতে পারি আমরা, বলতে টিপ ওভার বলতে পারি, টিপ ওভার অথবা টিপিং। টিপ ওভার অঙ্কের মধ্যে ভাষাটা এরকমই থাকবে, টিপ ওভার বা টিপিং বা টার্নিং। আর এটা কি? পিছলানো বা স্লাইডিং। ঠিক আছে, তো আমরা তো এগুলো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন আমরা যেটা দেখব এটা হচ্ছে ইমপেন্ডিং মোশন। আমরা মোশন শিখলাম আর কি, তাই না? এখন আমরা শিখবো ইমপেন্ডিং ইমপেন্ডিং মোশন। মোশন শিখলাম আমরা, আমরা এখন ইমপেন্ডিং মোশন শিখব। মোশনের আগে যদি, এই মোশনের আগে একটা ইমপেন্ডিং শব্দ লাগাই দিলে তখন সে আর গতিশীল হবে না, স্থির। মোশনের আগে যদি এই ইমপেন্ডিং শব্দটা লেখা থাকে তখন সেটা আর গতিশীল না, সেটা স্থির। যেমন আমি যে বলি স্লাইডিং, এই যে এটা স্লাইডিং করতেছে তার মানে গতিশীল। আমি বলছি টিপিং করতেছে, তাহলে কি? এটাও গতিশীল, উল্টায়া গতিশীল, তাই না? আমি যদি বলি এটা টার্নিং করতেছে তার মানে এটা ঘুরতেছে, সামনে আগাচ্ছে। আর এইটা আমি যদি রোটেটিং করতেছে তাহলে এটা জায়গায় দাঁড়িয়ে ঘুরতেছে, সবই কিন্তু মোশন। কিন্তু ইমপেন্ডিং মোশন মানে স্থির। ইমপেন্ডিং মোশন মানে কি? আমি স্পষ্ট ভাষা এখানে লিখেছি। আমাদের কিন্তু এগুলো তোমার ফিকশনের ক্ষেত্রে লাগবে। ফিকশনের ক্ষেত্রে যদি এটা না বোঝো তাহলে কিন্তু বুঝবা না। ইমপেন্ডিং মানে হচ্ছে স্থির। স্থির না বলে আমরা বলি গতির উপক্রম। গতির উপক্রম। ইমপেন্ডিং মানে গতির উপক্রম। গতির উপক্রম মানে গতি না, গতির উপক্রম। ইমপেন্ডিং মোশন মানে হচ্ছে গতির উপক্রম। ধরো এই যে এই ব্লকটার ক্ষেত্রে আমি এটা বোঝাচ্ছি, এখন ইমপেন্ডিং বোঝাচ্ছি আমরা, কিন্তু এখন স্লাইডিং বোঝাচ্ছি। এখন বসাবো ইমপেন্ডিং স্লাইডিং। এই দেখো আমি লিখে দিই ইমপেন্ডিং স্লাইডিং। আর এটা হবে ইমপেন্ডিং টিপিং, শুধু টিপিং না, এখন হবে ইমপেন্ডিং টিপিং। আর এটা হবে টার্নিং না, ইমপেন্ডিং টার্নিং। ইমপেন্ডিং টার্নিং। আর রোটেটিং না, এটা হচ্ছে ইমপেন্ডিং রোটেটিং। ইমপেন্ডিং রোটেটিং। আচ্ছা, আমি যেভাবে তোমাদের শেখাচ্ছি এখানে, এরকমভাবে কিন্তু কেউ শেখাতে না, তোমার শেখাবে না। এরকমভাবে তুমি পলিটেকনিকে শেখো নাই, তুমি যত টিচার আছে সব কোনো টিচার এইভাবে শেখাবে না। এই ভাষাগুলোই তুমি পাবে না কোথাও। ঠিক আছে? তার মানে যারা তোমার এইরকমভাবে নিরুৎসাহিত করে যে মেকানিক্স পড়ার দরকার নাই, মেকানিক্স একটা বড় সাবজেক্ট, তাই না? তারা ঠিক এই কারণে নিরুৎসাহিত করে যে তারা নিজেরা পারে না, এই জন্য তোমাকে নিরুৎসাহিত করে। না, দরকার নাই, এটা এটা ছাড়াও চান্স পাবা। আবার অনেকে নিরুৎসাহিত করে এরকম, যারা লটারিতে টিকিট পাইছে তারা নিরুৎসাহিত করে। মনে করো হঠাৎ করে চান্স পেয়ে গেছে কোনো রকম, জ্বরে বক মরে আর ফকিরের কেরামতি পারে, এরকম। তারা ঠিক এরকম চিন্তা করবে যে না, মেকানিক্স না পড়িতে চান্স পাইছি আমি। ঠিক আছে? কিন্তু মেকানিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এটা খুবই সোজা। তোমার মনের ভিতরে যে ভয়টা আছে, ভয়টা দূর করো, দেখবো তুমি মেকানিক্স পারবা। প্রথম থেকে তো ভয় ঢুকাই দিছে, বড় বাইরে ভয় ঢুকাই দিছে যে না, মেকানিক্স তুমি পারবা না, জটিল অঙ্ক এগুলা, তাই না? তাহলে আমি যেভাবে শিখাচ্ছি, আমি প্রথম থেকে তোমাদের ক্লাস নিতেছি। ঠিক আছে? তো অনেকে অভিযোগ দিলে, গতকালকে আমার কাছে অনেক অভিযোগ আসছে, মেকানিক্স তারা বুঝতেছে না, মেকানিক্স টিচার পাল্টাইতে হবে। তা আমার মাথায় এটা ধরে না যে টিচার পাল্টাবো, কাকে নিবা তুমি মেকানিক্স টিচারের জন্য? আমি তো খুব যত্ন করে পড়ানোর চেষ্টা করতেছিলাম, তাই না? তো কে যত্ন করে পড়াবে? আমার একজন বলো, আমি তো অনেক দিন যাবৎ গাজীপুরে আছি, কে যত্ন করে পড়াবে তোমাদের? সুতরাং তোমরা যেটা চিন্তা করতেছো এটা ভুল চিন্তা। অনেক কিছু তোমরা কোচিংয়ের বাইরে চিন্তা করো, নিজেরা চিন্তা করো, অতি মাতব্বর আছে না? কিন্তু দয়া করে আমরা যেটা বলি, মানে আমাদের এই যে এখানে যেটা বলতেছি, অনলাইন ক্লাসে যা বলতেছি, আমাদের টিচাররা যেটা বলতেছে, ঠিক এইটাই তুমি করো, তাহলে তুমি লাভবান হইবা। নিজে নিজে বুদ্ধি করার চেষ্টা করো না। ঠিক আছে?
যে অনেক কিছু আছে বলতে পারি না, বলতে গেলে অনেক ধরনের সমস্যা তৈরি হয়, কিন্তু আমরা সবসময় যেটা বলি যে আমরা যেটা করতেছি ঠিক এইভাবেই যাও, এর বাইরে তুমি কোনো বুদ্ধি দেওয়ার চেষ্টা করো না, কিংবা তুমি বুদ্ধি করারও চেষ্টা করো না। ঠিক আছে? এখন যেগুলো আমরা শিখতেছি এগুলো না শিখলে তুমি ফিকশন অধ্যায় পারবা না। ফিকশন অধ্যায় আমি ডিটেলস বলবো। এত অঙ্ক কেন? অনেকের মনে প্রশ্ন যে এত অঙ্ক কেন? মেকানিক্সে 170 পৃষ্ঠা কেন? দরকার আছে, এর জন্য দিয়েছি। ঠিক আছে, যাক কথা না বাড়ে আমরা ক্লাসে যাই। তোমরা মানে আহ, যদি সহজেই বুঝো তাহলে তোমাদের উপকার হবে, আর যদি পেশাও নিজে নিজে বুদ্ধি করো, বড় ভাইদের কথা শোনো, তাহলে তোমাদের আর ক্ষতি হলে কিছু করার নেই। আমি সাবধান করার কথা আমি সাবধান করে দিলাম। তাহলে আমরা যে জিনিসগুলো আলোচনা করতেছি আজকের ক্লাসে এই জিনিসের কিছু লাগবে, আর বাকি অংশ লাগবে ফিকশন অধ্যায়। আমরা তো এরপরে কিছুদিন 2-3 ক্লাস পরে ফিকশন অধ্যায় চলে যাব। ঠিক আছে, ফিকশন অধ্যায়ের আলোচনা এর জন্য শুরু করে দিলাম। আচ্ছা, তাহলে প্রথমে আমরা স্লাইডিং বুঝছি, এখন ইমপেন্ডিং স্লাইডিং বুঝবো। ইমপেন্ডিং মোশন মানে হচ্ছে গতির উপক্রম। তাহলে ইমপেন্ডিং স্লাইডিং মানে হচ্ছে স্লাইডিংয়ের উপক্রম, স্লাইডিং না। ধরো এই ব্লকটাকে আমি 100 নিউটন বল দ্বারা টানতেছি, 100 নিউটন বল দ্বারা টানতেছি, এটা কিচ্ছু হচ্ছে না। এত ওজনের ব্লক, এটা 100 নিউটন বল দিয়ে টানলে এটা কিচ্ছু হয় না। তাহলে আমি বললাম 150 নিউটন বল দ্বারা টানতেছি, ধরো 150 নিউটন বল দ্বারা টানতেছি, তখন দেখা যাচ্ছে এটা মানে মনে হয় কাজ হচ্ছে, তাই না? তা আমি আরেক কাজ করি, আমি আরও 60 নিউটন বল বাড়াই দিলাম, তাহলে 160 নিউটন বল করে দিলাম এখানে। যখন 160 নিউটন করলাম তখন এইটা এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। যখন 160 নিউটন করলাম তখন এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? আচ্ছা, আমি যদি এখানে 160-এর সাথে একটু সামান্য বেশি করি, মনে করি 160.1 নিউটন, তখন এটা গতিশীল হয়ে যাবে। এইটা 160-এ যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? কিন্তু 160.1 দিলাম, তখন এটা কি হবে? যাওয়ার চেষ্টা করবে না, যাইতে শুরু করবে। এই যাইতে শুরু করাটা এটা হচ্ছে স্লাইডিং, আর এই যাওয়ার চেষ্টা করাটা এটা হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং। মানে যে বলের কারণে একটা বল আসবে, যে বলের কারণে এই ব্লকটা স্লাইডিং করা শুরু করতে চাইতেছে, মানে আরেকটু হলে স্লাইডিং করবে, স্লাইডিং করা শুরু করতে চাইতেছে, ওই যে অবস্থাটা, ওই অবস্থাটাকে বলা হয় ইমপেন্ডিং স্লাইডিং। বুঝতে পারছি? মোট কথা, আহ, যখন কোনো বস্তু যখন কোনো বস্তু স্লাইডিং শুরু করতে চাইতেছে, একদম স্থিরের শেষ অবস্থা, মানে প্রথমে যখন বলতেছিলাম আমি ধরো 100 নিউটন, তখন কিন্তু সেই স্থির, স্থির না? আচ্ছা, পরে যখন 150 নিউটন বল দিলাম তখনও সেই স্থির। আমি যখন 160 নিউটন বল দিলাম তখনও সে কিন্তু স্থির, তাই না? কিন্তু যখন 160.1 নিউটন বল দিলাম তখন সে গতিশীল। তার মানে কোনটার আমরা এটা রেখে এই এই বল যখন দিছি তখন কি আমরা ইমপেন্ডিং স্লাইডিং বলবো, না কোনটার বলবো? এই বল যখন দিছি তখন ইমপেন্ডিং স্লাইডিং হয়েছে, মানে এই বল যখন দিছি তখন কিন্তু সে স্লাইডিং মনে চিন্তাও করে না স্লাইডিং করবে। যখন 160 দিছি তখন সে একটা ভাব চলে আসছে, সে গতিশীল হবে, তাই না? তার মানে ইমপেন্ডিং স্লাইডিং মানে হচ্ছে স্লাইডিং হওয়ার ভাব যখন আসবে তখন বলবো কি ইমপেন্ডিং স্লাইডিং। স্লাইডিং হওয়ার যখন ভাব চলে আসবে বস্তুর ভিতরে, বস্তুর ভিতরে একটা ভাব চলে আসবে যে স্লাইডিং করবে, কিন্তু স্লাইডিং করবে না, স্লাইডিং করার ভাব চলে আসবে, তখন তাকে আমরা বলি ইমপেন্ডিং স্লাইডিং। আর ইমপেন্ডিং স্লাইডিং মানে স্থির অবস্থা। স্লাইডিং মানে গতিশীল, কিন্তু ইমপেন্ডিং স্লাইডিং মানে কি? স্থির অবস্থা। ঠিক এখানে যা করলাম এখানেও ঠিক তাই। যখন আমরা বল প্রয়োগ করব, এখানে এই যে বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার ফলে মনে করো আমি 100 নিউটন বল প্রয়োগ করছি, এখানে 100 নিউটন বল প্রয়োগ করছি, এটা কিচ্ছু হচ্ছে না, উল্টানো হচ্ছে না, উল্টাবে না। 150 দিলাম উল্টাবে না, 160 দিলাম উল্টাবে না। যখন আমি এটা 170 করে দিয়েছিলাম, যখন মনে করি এটা আমি 170 করে দিলাম, তখন কি উল্টায় গেছে? এই যে উল্টায় গেছে। না না, 170 যখন করছি তখন উল্টানোর একটা ভাব চলে আসছে। 170 যখন করলাম আমি ধরে নিতেছি আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য 170 দিতেছি। 170 যখন দিলাম তখন একটু উল্টানোর ভাব চলে আসবে, কিন্তু 170.01, 170.01 যখন দিব তখন কি উল্টাই চলে যাবে। তাহলে 170টা হচ্ছে শেষ অবস্থা, 170টা কি শেষ অবস্থা। 170-এর চাইতে একটু বেশি দিলে উল্টানো উল্টায় যাবে। ঠিক আছে?
তাহলে আমরা ইমপেন্ডিং, এটার নাম হচ্ছে ইমপেন্ডিং টিপিং। ইমপেন্ডিং টিপিং মানে কিন্তু উল্টানো না, উল্টানোর আগ মুহূর্ত, উল্টানোর ঠিক আগ মুহূর্ত। ইমপেন্ডিং টিপিং মানে উল্টানো না, উল্টানোর ঠিক আগ মুহূর্ত। এই দুইটা জিনিস যেহেতু বুঝছো, তাহলে এইগুলো এখন তুমি নিজে নিজেই বুঝবা। যেটা এটা জানি কি বলছিলাম, টার্নিং। এটা ঘুরবে সামনে যাবে, ঘুরবে সামনে যাবে। তা টার্নিং মানে হচ্ছে সে গতিশীল, ঘুরতেছে সামনে যাচ্ছে। আর ইমপেন্ডিং টার্নিং মানে কি হবে, সে মানে সে এইটা হওয়ার ঠিক আগ মুহূর্ত, মানে টার্নিং হওয়ার ঠিক আগের মুহূর্ত, আরেকটু হলে টার্নিং হবে। তাহলে এটার নাম কি, ইমপেন্ডিং টার্নিং। অনুরূপভাবে রোটেটিংটা কি হবে, রোটেটিং মানে ঘূর্ণন, ঘুরতেছে ঘুরতেছে একদম, ঠিক আছে। কিন্তু ইমপেন্ডিং রোটেটিং মানে কি, এই রোটেটিং হওয়ার ঠিক আগের মুহূর্ত, মানে স্থিরের শেষ অবস্থা, রোটেটিংয়ের শুরুর অবস্থা। এই বস্তুর স্থির অবস্থার শেষ অবস্থা আর রোটেটিংয়ের শুরু অবস্থা, তাকে বলা হয় ইমপেন্ডিং রোটেটিং। আমরা এই জিনিসগুলা আমাদের পরবর্তীতে আরও লাগবে। আমি এইটা জিনিসটা রাইখা দিলাম এইভাবে, শিক্ষণ যখন শুরু করব তখন এটা আবার আলোচনা করে নেব। আজকের ক্লাসে আমাদের শুধুমাত্র এই জিনিসটা লাগবে, ইমপেন্ডিং টার্নিং লাগবে। যেটা আজকের ক্লাসে আমাদের শুধুমাত্র এই জিনিসটা লাগবে, ইমপেন্ডিং টার্নিং। আর ফিকশন অধ্যায় এটা লাগবে, এটা লাগবে, এটাও লাগবে। তাহলে আজকের ক্লাসে ইমপেন্ডিং টার্নিং আর নিয়ে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা প্রথম অঙ্ক শুরু করি। আমাদের অঙ্কটা হয়েছে এইটা। চিত্রানুযায়ী একটি গোলকের উপর এফ বল কাজ করছে। এই যে একটা গোলক, এই গোলকের উপর এফ বল কাজ করতেছে। গোলকের ওজন 1200 কেজি। এফ এর মান কত হলে গোলকটি ব্লকের উপর উঠে যাবে? এফ এর মান কত হলে গোলকটি ব্লকের উপরে উঠে যাবে? আচ্ছা, আমি এই জিনিসটাকে আমি একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরে রয়েছে গোলক, এটা গোলক, এইটা ভূমির উপর বসানো ছিল, এইটা ছিল ব্লক। আমি এখান থেকে টানতেছি, তাই না, এখান থেকে টানতেছি এফ বল। এখন উঠিয়ে যাওয়ার কথা বলছে না, উঠিয়ে গেলে কীভাবে উঠবে? দেখো এরকম, এইটা এরকমভাবে ঘুরবে আর এটা সামনে আঁকাবে, তার মানে টার্নিং না? এই বল দ্বারা যদি টানি তাহলে এটা ঘুরবে, ঘুইরা সামনে আঁকাবে, নাকি সোজা সামনে যাবে? সোজা তো সামনে যাইতে পারবো না, এটা ঘুইরা সামনে যেতে হবে, মানে টার্নিং হবে। আমরা একটু আগে দেখছি যে কোনো বস্তু যদি ঘুরে এবং সামনে যায় তাকেই বলা হয় কি, টার্নিং। এখন এটা ঘুরবে এবং সামনে আঁকাবে, এক সময় এটা এরকম হয়ে যাবে। দেখো এক সময় এটা, এই যে এটা আছে না, আমার চিত্র সুন্দর হলো না? এক সময় এটা কি হবে, এই ব্লকের উপর উঠিয়া যাবে, উঠিয়া গেছে না? দেখো তো, আমি যদি এটা টানি, টানলে এইটা এইদিকে যা, এইদিকে যা, ওই উঠে গেছে ওখানে, মানে টার্নিং হচ্ছে আর কি। তাহলে এফ এর মান কত হলে গোলকটি ব্লকের উপর উঠে যাবে? এই দেখো ব্লকের উপর উঠে যাবে, তার মানে এমন একটা বলে টানতে হবে যে টানা বলের কারণে এই গোলকটি এই ব্লকের উপর উঠে যাবে। এখানে আমাদের উঠে যাওয়ার কথা বলছে, গতিশীল, কিন্তু এখান থেকে যখন টান দিবে এটা গতিশীল হয়ে এখানে উঠে যাবে। আমাদের অঙ্কে যদি গতিশীল অবস্থার কথা বলবে, সবসময় সব অঙ্কে গতিশীল অবস্থার কথা বলবে, কিন্তু আমরা গতিশীল অবস্থায় অঙ্ক করব না। মানে এখানে অঙ্কে বলছে টান করবে, টান করে উঠে যাবে, তাই না? টান করে এখানে উঠে যাবে মানে গতিশীল, মানে অঙ্কে বলছে কিন্তু টার্নিংয়ের কথা। ভাষাটা ওইভাবে দেয় না, ইংরেজিতে দেয় নাই, কিন্তু এটা বোঝায় নিতে হবে আর কি, টার্নিংয়ের কথা বলছে। কিন্তু আমরা এই অঙ্কগুলো টার্নিংয়ের ক্ষেত্রে করবো না, আমরা করবো ইমপেন্ডিং টার্নিংয়ের অঙ্ক করব। আমরা সব সময় সব অঙ্কেই ইমপেন্ডিং অবস্থায় করব, ইমপেন্ডিং টার্নিং। আমরা টার্নিং করব না, আমরা করব কি, ইমপেন্ডিং টার্নিং। বুঝাতে পারছি? তার মানে আমরা টার্নিং করব না, আমরা কি করব, ইমপেন্ডিং টার্নিং করব। টার্নিং মানে যেইটা, আর ইমপেন্ডিং টার্নিং মানে এখানেই আছে, সে জাস্ট ওঠার একটা ভাব চলে আসছে। মানে আমরা যে অঙ্ক করব, অঙ্ক করাটা এইটা করব না, আমরা করব এইটা দিয়া, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, শুধুমাত্র একটা ভাব চলে আসবে, ওঠার ভাব, টার্নিংয়ের একটা ভাব চলে আসবে, তাকে নাম কি, ইমপেন্ডিং টার্নিং। একটু আগে বুঝেছি তো, মানে আমাদের ব্লকটা গোলকটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, ঠিক আছে, শুধুমাত্র একটা ভাব চলে আসবে, সেই ভাবের নাম কি, ইমপেন্ডিং টার্নিং। বুঝছো? তাহলে আমরা ইমপেন্ডিং অবস্থায় অঙ্ক করব। যদি টার্নিংয়ের কথা বলছে, আমরা অঙ্ক করব কোন অবস্থায়, ইমপেন্ডিং অবস্থায়। আমি আর একটু বোঝাচ্ছি, দেখো
আমাদের গোলকটা ছিল এইটা, তাই না? এটা ছিল গোলকটা, এটা গোলকটা শুরুর অবস্থা ছিল এইটা। এইটা ছিল শুরুর অবস্থা। এই যে এরকম একটা ব্লক ছিল এখানে, তাই তো। আর আমি এফ বল দিয়ে টানতেছি, এই যেখানে এফ বল দ্বারা টানতেছি, এই তো। আমি এফ বল দ্বারা এদিকে টানতেছি। এখন আমরা তাহলে কোন অবস্থায় করবো? আমরা টার্নিং অবস্থায় করব না, আমরা ইমপেন্ডিং টার্নিং অবস্থায় করব। এখন এটা নর্মাল অবস্থায় আছে, কিন্তু এফ বল যদি আমি বাড়াইতে থাকি, বাড়াইতে বাড়াইতে এই ব্লকটা কি, গোলকটা কি করবে, একটা ভাব চলে আসবে, টার্নিং এর ভাব চলে আসবে। তখন কি হবে আমি দেখাচ্ছি। তখন ইমপেন্ডিং অবস্থায় যখন যাবে, তখন চিত্রটা দেখতে ঠিক এইরকম হবে। আমি এখানটাই কপি করে নেই। ইমপেন্ডিং অবস্থায় যখন যাবে, তখন চিত্রটা দেখতে তার এরকম হবে। আমি আরেকটা চিত্র আঁকি, ওইটার মতো দেখতে আরেকটা চিত্র আঁকি। ওই যে গোলকটা, আর এখানে একটা ব্লক থাকবে, এই যেখানে একটা ব্লক ছিল না, আর ইমপেন্ডিং টার্নিং অবস্থায় সে ঠিক এইরকমও থাকবে। আমি চিত্রটা আইকে বোঝানোর চেষ্টা করতেছি। ইমপেন্ডিং অবস্থাটা কি আর কি আমি বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নর্মাল অবস্থা, এটা হচ্ছে ইমপেন্ডিং অবস্থা। ইমপেন্ডিং অবস্থা দেখো, এই গোলকটার সাথে ভূমির কিন্তু একটা ফাঁকা আছে, দেখো একটু ফাঁকা আছে। আমি কিন্তু অনেক ফাঁকা আঁকছি, যেখানে যেটা ফাঁকা দেখতেছো, যেখানে এই ফাঁকাটা কিন্তু অনেক বেশি আঁকছি আমি। আসলে ইমপেন্ডিং অবস্থায় এত বেশি ফাঁকা হবে না, খুব অল্প পরিমাণে একটু ফাঁকা হয়ে যাবে, মানে আলগা হয়ে যাবে ভূমির থেকে। এই গোলকটা ভূমির সাথে একদম টাচ করা আছে, এটা কি হবে, আলগা হয়ে যাবে। মানে ইমপেন্ডিং অবস্থা হইতেছে এটা, মানে টাচ করবে 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 না এরকম অবস্থা। মানে গোলকটা, এই গোলকটা ভূমির সাথে টাচ অবস্থায় আছে বলে সন্দেহ হবে আর কি। মানে টাচ নাই, কিন্তু আমি যেরকম একদম ফাঁকা করে দিই সেরকম ফাঁকা হবে না, আরো কম ফাঁকা হবে। এইটা হচ্ছে ইমপেন্ডিং অবস্থা। এটার নাম কি? ইমপেন্ডিং অবস্থা। মানে গোলকটা যে অবস্থায় আছে ওই অবস্থায় এখানে একটু সামান্য ফাঁকা হয়েছে বলে মনে হবে, মানে এরকম একটা ফাঁকা হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা ফ্রিবডি যখন করব তখন কি করব? আমরা ফ্রিবডির মধ্যে শিখছি যে যেখানে যেখানে ঠিক টাচ করে ঠিক ওখানে ওখানে রিয়াকশন হয়। তাহলে বলো দেখি, ইমপেন্ডিং অবস্থায়, ইমপেন্ডিং অবস্থায় গোলকটা কোথায় টাচ করছে? এই যে এই বিন্দুতে টাচ করছে। ভালো করে খেয়াল করে দেখো, এই বিন্দুতে টাচ করছে। এই বিন্দুতে কোনো টাচ নাই, সুতরাং রিয়াকশন হবে শুধু এই বিন্দুতে। আর নর্মাল অবস্থায় রিয়াকশন কিন্তু এখানেও একটা হবে, নর্মাল অবস্থায় এখানেও একটা হবে, এখানেও একটা হবে। নর্মাল অবস্থায় এই গোলকটা যদি আমি ফ্রিবডি করি নর্মাল অবস্থায়, তাহলে রিয়াকশন এখানেও একটা হবে, এখানেও একটা হবে। যেখানে যেখানে টাচ করবে ঠিক ওখানে ওখানে রিয়াকশন দিতে হবে। এখানেও টাচ করবে, এখানেও টাচ করবে, তাহলে এখানেও রিয়াকশন হবে, এখানেও রিয়াকশন হবে। কিন্তু ইমপেন্ডিং অবস্থায় নিচে টাচ করবে না, এই যেখানে নিচে টাচ করবে না, বুঝতে পারছো? টার্ন করার সময় এখানে টাচ করবে না, একটু ফাঁকা হয়ে যাবে, টার্ন করলে একটু ফাঁকা হয়ে উঠে যাওয়ার চেষ্টা করবে না, তখন এখানে টাচ করবে না, সুতরাং রিয়াকশন এখানে হবে না, শুধু এখানে রিয়াকশন হবে। ওকে, আমরা মনে হয় ক্লিয়ার বুঝে ফেলছি। এখন দেখি আমরা অঙ্কে চলে যাই। আমরা আহ, এই অঙ্কের থ্রিবডিটা দেখতে কীরকম ওইটা বোঝার আগে আমি একটা চিত্র কপি করে নিয়ে আসি, দাঁড়াও। আমি চিত্রটা বড় করে নিলাম। এই যেখানে যে চিত্রটা দেখতেছো ওইটারে আমি খসড়া করছি এখানে। এখানে যে চিত্রটা দেখতেছো ওইটারই আমরা কি করছি, এখানে খসড়া করছি। তো আমরা বলছিলাম যে এখানে কোনো টাচ হবে না, ফ্রি বডি, এটাই কিন্তু ফ্রি বডি। এখানে কোনো টাচ হবে না, এখানে কোনো রিয়াকশন হবে না। টাচ হবে কোথায়? এই যে এখানে, এখানে টাচ হবে। এখানে একটা রিয়াকশন দিছি, রিয়াকশনটা কি? এনবি, এই যে এনবি। এনবিটা চলে গেছে এই বরাবর, এই দেখো এই বরাবর সেন্টার বরাবর চলে যাবে।
এনবিটা কোন বরাবর চলে যাবে? সেন্টার বরাবর চলে যাবে। এই যে এনবিটা সেন্টার বরাবর চলে যাবে, ঠিক আছে? এনবিটা সেন্টার বরাবর চলে যাবে। আচ্ছা, এটাই নিয়ম, এটাই নিয়ম যে এনবিটা রিয়াকশনটা কোন বরাবর চলে যাবে? এই যে রিয়াকশনটা সেন্টার বরাবর চলে যাবে। আমরা সবসময় এটাই শিখে আসছি যে সব রিয়াকশন কোন বরাবর কাজ করে? সেন্টার বরাবর কাজ করে। আচ্ছা, এটা একটু বলে নেই সেন্টার বরাবর কেন কাজ করে। ধরো একটা গোলক নিলাম আমি, আমি আরেকটু জিনিস বোঝাইনি, একটু সময় লাগতেছে কিন্তু আমি ক্লিয়ার বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু অভিযোগ দিছো তোমরা যে মেকানিক্স ক্লাস হয় না। আচ্ছা, এইটার জন্য রিয়াকশন দেবো, মনে করো ভূমিতে বসানো আছে, এটা ধরো ভূমির মধ্যে আছে, এটা ভূমিতে বসানো আছে, রিয়াকশনটা এটা ওজন কিন্তু কাজ করতেছে তোমার এখানে, এটা সমস্ত ওজনটা কাজ করতেছে তোমার এখানে, মানে এই বস্তুর মধ্যে যত অ্যাকশন হচ্ছে সব এইখানে, এইখানে অ্যাকশন হচ্ছে না, সমস্ত কিছু কাজ করতেছে এই সেন্টারে। সুতরাং রিয়াকশন যে দিব এখানে, এই রিয়াকশনটা এই সেন্টার বরাবরই যাবে। ওই দেখো এখানে একটা সি রিয়াকশন হবে না, রিয়াকশনটা যাবে কোন বরাবর? এই সেন্টার বরাবর। ওকে, এখানে যে ওজনটা আছে ওজনটার বরাবর রিয়াকশন কাজ করবে। কিন্তু আমাদের এই অঙ্কে বল আছে দুইটা, এই বস্তুকে নিয়ন্ত্রণ করতেছে দুইটা বলে, একটা এই সেন্টার থেকে এফ বল এইদিকে কাজ করতেছে, আর সেন্টার থেকে সোজা নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, মানে ঠিক এখানে দুইটা বল আছে। আমি বলছিলাম একটা বল ওজন, তাহলে ওজন বরাবরই রিয়াকশন হয়। কিন্তু এই অঙ্কে দেখো আমাদের এই বরাবর একটা বল আছে, এই সেন্টার থেকে একটা বল আছে এফ, আর এখান থেকে সোজা নিচের দিকে একটা ওজন আছে, ওজনটা কত? 1200 কেজি। এখন বলো দেখি, এই এই নিচের দিকে যে 1200 কেজি, এই যে দেখো 1200 কেজি, আর এই যে এফটা, এই দুই টাইপের মধ্যে শক্তিশালী কে? ওজন শক্তিশালী না এফ শক্তিশালী? এফটা শক্তিশালী, কারণ ওজনটা সে ওভারকাম করে উপরে উঠাই ফেলতেছে ব্লকের উপরে, ওজনটারে অগ্রাহ্য করে ব্লকটারে নিয়ে টাইনে উপরে নিয়ে যাইতেছে, তাই না? উপরের দিকে নিয়ে যাইতেছে না, এইটার ব্লকের উপরে নিয়ে যাবে গোলকটাকে, তার মানে ওজনটাকে অগ্রাহ্য করতেছে, মানে এই এফ বলের ক্ষমতা বেশি। তাহলে এখানে একটা নতুন টার্ম শিখি আমরা, যখন কোনো রিয়াকশন দিবা তোমরা সেন্টার বরাবর না, সেন্টার বরাবর আমরা এর আগের চ্যাপ্টারগুলোতে দিয়ে আসছি, সেন্টার ওখানে ঠিক আছে, কারণ সমস্ত অ্যাকশন কাজ করে সেন্টারে, সুতরাং রিয়াকশনটা সেন্টার বরাবরই হয়। এখন আমরা নতুন যে জিনিসটা শিখবো এটা হচ্ছে যে একটা গোলকের পরে যদি অনেকগুলো বল থাকে, তোমার খেয়াল রাখতে হবে কোন বলের জন্য ক্ষমতা বেশি, কোন বলের ক্ষমতা বেশি, তখন ওই দিকেই তোমার কি দিতে হবে? রিয়াকশন দিতে হবে, ওই বরাবর রিয়াকশন দিতে হবে। আমরা একটু এখানে একটু বোঝার চেষ্টা করি, এই যে এই চিত্র থেকেই আমাদের যে চিত্রটা আছে ইমপেন্ডিং এর জন্য চিত্র, তাই না? ইমপেন্ডিং এর জন্য চিত্র, তাহলে আমাদের রিয়াকশনটা ঠিক হবে এখানে, আমাদের রিয়াকশনটা হবে তোমার এখানে, এই যে বি বিন্দুতে, তাই না? এই যে এখানে বি বিন্দু আছে একটা, এটা বি বিন্দু দিয়ে নিছি, দেখো এই যে এখানে একটা বি বিন্দু দিয়ে নিছি, এখানে কিছুই দেওয়ার ছিল না, আমি এই যে এখানে একটা বি বিন্দু দিয়ে নিছি, তাহলে বি বিন্দুতে রিয়াকশন হবে। এখন রিয়াকশনটা যে দিবে তুমি, এখানে বল আছে কয়টা? বল আছে এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে, তাহলে কোন বলের ক্ষমতা বেশি? এই এফ বলের ক্ষমতা বেশি, আর এর সাথে ডব্লিউ, তাহলে রিয়াকশন হবে এই বরাবর, যে বলের ক্ষমতা বেশি ঠিক ওই বরাবর, এই যে এখান থেকে রিয়াকশনটা শুরু হবে, যে বলের ক্ষমতা বেশি ওই বরাবর, এই বরাবর রিয়াকশন হবে, রিয়াকশনটা হয়েছে তোমার এই বরাবর। বোঝাইতে পারছি? একই তো কথা, এই ডব্লিউ যেখানে আছে এফও এখানে আছে, তাহলে এখানে বরাবর, তার মানে আমরা আসলে ডব্লিউর গোড়া দেখে দিই না, আমরা দিছি এফ এর গোড়া দেখে দিছি এই রিয়াকশনটা। ক্লিয়ার? আচ্ছা, আমি আর একটু বোঝাই। ধরো এই অঙ্কটায় ডব্লিউ এখানে আছে, ডব্লিউটা এখানে আছে, ডব্লিউ এখানে আছে, কিন্তু এফ বলটা আছে তোমার এখানে, এই যেখানে থাকতে পারে না এরকম, এফ যে ওখান থেকে টানতে হবে এরকম কথা নাই তো, মানে এই গোলকটাকে যদি আমি নাড়াচাড়া করাইতেছি তাহলে এফ এখানে দিলেও হবে না, এফ বলটা আছে তোমার এখানে, আর এটা হচ্ছে ডব্লিউ, আর এখানে আমরা একটা রিয়াকশন দিব, এখানে একটা রিয়াকশন দিব। আচ্ছা বলো তো দেখি, এটা যদি এফ বল দ্বারা টাই না এটা টার্নিং করতে চাই, এই এফ বল দ্বারা টাই না এটা টার্নিং করতে চাই, তাহলে এই ডব্লিউর সাথে এফ এর ক্ষমতা বেশি হইতে হবে না?
নাকি ডব্লিউর সাথে এটা কম দিতে হবে, যাতে এটা কম দিলে তো টাইনে উপরে তুলতে পারবে না, তাহলে ডব্লিউর অগ্রাহ্য করে এই এফ বলটা টাইনে। তাহলে ক্ষমতা কার বেশি বলো দেখি? এই এফ এর ক্ষমতা বেশি। এফ এর সেন্টার কোথায় বলো দেখি? এফ এর সেন্টার হচ্ছে এখানে। আর ডব্লিউর সেন্টার কোথায়? এখানে। এখন বলো ক্ষমতা কার বেশি? ক্ষমতা এফ এর বেশি। সুতরাং এখানে যে একটা রিয়াকশন হবে, রিয়াকশনটা হবে এফ বরাবর। এই সোজা হবে রিয়াকশনটা, এই সোজা হবে রিয়াকশনটা হবে এই বরাবর। বুঝতে পারছি? রিয়াকশনটা এই বরাবর যাবে, রিয়াকশনটা সেন্টার বরাবর না, রিয়াকশনটা হবে এই বরাবর। আমাদের এই অঙ্কে কিন্তু এইটা ঝামেলা নাই, অন্য অঙ্কে ঝামেলা এরকম হইতে পারে, এই জন্য আমি বুঝাই দিলাম যে সবসময় রিয়াকশন যে দিবা, রিয়াকশন কোন বরাবর দিতে হবে? সেন্টার বরাবর না, ক্ষমতা যেখানে বেশি, যে বিন্দুতে বেশি ওই বিন্দু বরাবর রিয়াকশন দিতে হবে। ঠিক আছে? আমাদের এখানে আমাদের এখানে এই এফ বলের ক্ষমতা বেশি, এফ বলের সেন্টার হয়েছে এই গোলকের সেন্টারে, সুতরাং আমরা এখানে রিয়াকশন কোন জায়গায় দিছি? এই যে বি বিন্দুতে রিয়াকশন দিছি এন বি, এই সোজা বরাবর চলে গেছে। এখন আসো, আমরা একটা ফ্রি বডি করছি, ফ্রি বডিতে একটা বল ছিল এফ, এই যে এফ দিছি, একটা রিয়াকশন দিছি যেরকম এন বি, রিয়াকশনটা এন বির দিক কোন দিকে? সেন্টার দিকে, এটা টাইনে বের করে দিছি ওইদিকে, যার কারণে এখানে ডটেড লাইন দিয়ে দিছি। আর এখান থেকে সেন্টার থেকে সোজা একটা ওজন কাজ করছে 1200 কেজি, তাই তো? এইটাই ফ্রি বডি। আচ্ছা, এখন এই যে এনবি বলটা, এই যে রিয়াকশনটা এখানে একটা কোণ তৈরি করছে যে থিটা, এই থিটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে। এই যে এখানে এফ এর জন্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এই এনবির জন্য এই থিটাটা দেওয়া নাই, এনবির জন্য থিটাটা দেওয়া নাই। এই থিটাটা আমাদের বের করতে হবে, এই থিটাটা কিন্তু অঙ্কে দেওয়া নাই। এর জন্য আমরা করছি কি, ঠিক এই বরাবর, এই যে এই বরাবর একটা রেখা টানছি, এই যে এই বরাবর, এই যে এই বরাবর একটা রেখা টানছি, এই বরাবর তো রিয়াকশনটা চলে যাবে, যেরকম চলে যাবে না, এই বরাবর একটা রেখা টানছি। রেখা টানার পরে আমরা এইখান থেকে আরেকটা রেখা টানছি যেরকম, আবার এখান থেকে আরেকটা রেখা টানছি। একটা ত্রিভুজ হয়েছে না দেখো তো? এখানে একটা ত্রিভুজ হয়েছে দেখো, ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমাদের এই কোণটা লাগবে। আমাদের লাগবে কোন কোণটা? এই যে এইটা, এই কোণটা লাগবে, যে এই কোণটা, এই কোণটা থিটা লাগবে। এইটা থিটা মানে এইটাও থিটা, এই যে এটা থিটা। তাহলে আমরা এই থিটা বের করবো না, বের করবো এই থিটাটা, এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ থেকে এই থিটাটা বের, লাল ত্রিভুজ আঁকছি না, লাল ত্রিভুজ থেকে থিটাটা বের করবো। এই লাল ত্রিভুজটা আমি এখানে দেখাই, দেখো এই যে এটা লাল ত্রিভুজ, এই যে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, আমরা এই লাল ত্রিভুজ থেকে থিটাটা বের করব। খুবই সহজ থিটা বের করা। আচ্ছা, এই যে এই বৃত্তের ব্যাস দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে 180, তাহলে বলো দেখি ব্যাসার্ধ কত হবে? এখান থেকে এটুকু 90, তাহলে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 90, এই যে এটা ব্যাসার্ধ না? এটা একটা ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এই লাল দাগটা এটা 90, তাহলে এটা হচ্ছে 90, এই যে এটা হচ্ছে 90, 90 না? এটা দেখো তো, এই যে এখান থেকে এটা হচ্ছে 90। আর এই বাহুটা হচ্ছে দেখো, এখান থেকে এইটুকু যদি তোমার 90 হয়, যেখান থেকে এইটুকু যদি 90 হয়, আর এখান থেকে যদি এইটুকু 45 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত হবে? 45। এই যে এখান থেকে এটুকু যদি 45 হয়, তাহলে এখান থেকে এটুকু 45, তাহলে এটা হচ্ছে 45, এই যে এই বাহুটা হচ্ছে 45। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, তো সমকোণী ত্রিভুজ, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে কি? লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তাহলে আমাদের সূত্র লিখতে হবে সাইন থিটা ইজ ইজিক্যাল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ বাই। এখানে তাহলে থিটার মান কত আসে দেখো, সাইন থিটা ইজিক্যাল টু যদি এত হয়, তাহলে থিটা ইজিক্যাল টু আসবে 30 ডিগ্রি। তাহলে যে এখানে থিটা ইজিক্যাল টু আসবে 30 ডিগ্রি, এই থিটাটা ইজিক্যাল টু কত আসবে? 30 ডিগ্রি। তাহলে ফাইনাল যে একটা ফ্রি বডি, ওই ফ্রি বডিটা দেখতে ঠিক এরকম হবে। এইটাই আর কি, ফ্রি বডি এখানে করলে হবে। আমি একটু জাস্ট ফ্রেশ করে আঁকি, এই যে এরকম একটা বল, এইদিকে এদিকে একটা বল, এদিকে একটা বল,
আর সোজা নিচের দিকে একটা ওজন 1200 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে এফ বল, এটা হচ্ছে এন বি, মানে বি বিন্দুর রিয়াকশন। এই যে বি বিন্দু ধরে নিছি, কিন্তু আমি অঙ্কে কিন্তু বি বিন্দু দেওয়া ছিল না, বি বিন্দু ধরে নিছি এন বি। আর এটা হচ্ছে কত, 1200 কেজি। আর এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে, এই অ্যাঙ্গেল তো অঙ্কে দেওয়া ছিল 30 ডিগ্রি, আর এইটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই তো আমাদের ফিগুরি হয়ে গেছে। এখন আমরা অঙ্ক শুরু করব। তাহলে এখানে 3টা বল দেওয়া আছে, তাই না? 3টা বল দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ অঙ্কন করার সময় নিয়ম কি, আমরা যে কোনো একটা বল উল্টাই দিলে হয়। আমি 1200 উল্টাই দিলাম, এই যে 1200 উল্টাই দিই। 1200কে আমি উল্টাই দিতেছি, এটা 1200। 1200-এর সাথে একটা বল রাখি এফ, এই যে এই বলটা রাখলাম এফ, এটা 1200-এর সাথে একটা বল রাখলাম এফ, সরি, এই যে 1200-এর সাথে একটা বল রাখলাম এফ। এটা হচ্ছে তোমার 1200, আর এটা হচ্ছে তোমার কি এফ। ঠিক আছে, এফটা ছিল 30 ডিগ্রি কোণে, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত বলো, এই যে এখান থেকে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা, এটা তো 1200 বল, আর এটা সেফ বল, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে এটা 60 ডিগ্রি। আর এনবি যেটা দেখতেছ, এই এনবিটা কিন্তু, এনবিটা তুমি দেখো এখানে একটু, এনবিটা ঠিক এখানে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু এনবি 30 ডিগ্রি। নিচে 30 ডিগ্রি মানে কি, উপরে 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে এটা যে হলুদ রেখা, ওই যে ওই হলুদ রেখাটা, এই যে এটা, এটা আমি এখানে আঁকতেছি একটু, এই যে দেখো হলুদ রেখা, এই হলুদ রেখার সাথে 30 ডিগ্রি কোণে আছে, এই যে এরকম হলুদ রেখার সাথে এই যেখান থেকে 30 ডিগ্রি কোণে, এই যে দেখো 30 ডিগ্রি কোণে আছে। তার মানে এই কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এই বাহুটার নাম হচ্ছে তোমার এনবি। তো ত্রিভুজ হয়ে গেছে না একটা, ত্রিভুজের বাড়তি অংশটাকে মুছে দিই আমরা, এই যে ত্রিভুজের বাড়তি অংশ এটা মুছে দিলাম। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে ভিতরের অ্যাঙ্গেলটা কত, ভিতরের অ্যাঙ্গেলটা একটু দেখো তো কত আসে। ভিতরের অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এটা 60 ডিগ্রি, কারণ টোটাল রয়েছে তোমার 90 ডিগ্রি, 90 ডিগ্রি 30 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের এই কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। বাড়তি অংশগুলো আমরা মুছে দিই, যে বাড়তি অংশগুলো দেখলাম, এগুলো হচ্ছে বাড়তি অংশগুলো মুছে দিলাম। এখন এরো চিহ্নগুলো দিয়ে দাও। 1200-এর এরো চিহ্ন হয়েছে উপর দিকে, এই যে এরকম উপর দিকে, এই যে 1200টা উপর দিকে চলে গেছে না, এটা হচ্ছে এফ, এফ এর এরো চিহ্ন এইদিকে, আর এনভির এরো চিহ্ন হয়েছে এইদিকে। আমাদের বের করতে হয়েছে এফ এর মান, তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করলে তো হয়ে যাবে। ত্রিভুজের সাইন সূত্র যদি প্রয়োগ করি, তাহলে এরকম লেখা যাবে এফ ভাগ সাইন 60 ইজ ইকাল টু 1200 ভাগ সাইন 60। সুতরাং এখান থেকে এফ ইজ ইকাল টু পাওয়া যাবে 1200 কেজি। এটাই আনসার। ঠিক আছে, বুঝছো তো? আচ্ছা, এই অঙ্কে যে অ্যাঙ্গেলটা বের করলাম, এই অ্যাঙ্গেল বের করা বুঝছো তো? ঠিক এইরকম একটা অঙ্ক, এই একই অঙ্ক এইটাও আছে, এখানেও কিন্তু ওই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওই অ্যাঙ্গেল কত হবে, 30 ডিগ্রি, তাহলে আমরা বের করবো না। এখানে যে অ্যাঙ্গেলটা আমরা বের করছিলাম, এই যে অ্যাঙ্গেলটা থিটাটা, থিটাটা যে বের করছি, থিটা 30 ডিগ্রি আসছে। ঠিক একই ডাটা দিয়ে আরেকটা অঙ্ক আছে, এখানে ওই অ্যাঙ্গেল থিটা 30 ডিগ্রি হবে, তাহলে আমরা ওটা বের করবো না। আমরা এখন এই অঙ্কটা করব, এই অঙ্কটা করব। অঙ্কটা একটু বড়। থিটার কোন মানের জন্য এফ এর মান সর্বনিম্ন হবে, একই অঙ্ক, কিন্তু এখানে থিটার মান দেওয়া নাই। আগের অঙ্ক যেটা করছো, ওই অঙ্কে থিটার মান দেওয়া ছিল এই যেখানে, এই যেখানে একটা 30 ডিগ্রি দেওয়া ছিল, আর এখানে 30 ডিগ্রি দেওয়া নাই, শুধু দেওয়া আছে থিটা। এই থিটার মান বের করতে হবে, এই থিটার মানটা তোমার বের করতে হবে। থিটার কোন মানের জন্য, থিটার একটা মান বের করতে বলছে, কিন্তু
শর্ত দিচ্ছে, একটা শর্ত হচ্ছে এফ এর মান সর্বনিম্ন হইতে হবে। মানে থিটার মান অনেক রকম হইতে পারে, কিন্তু এফ এর মান সর্বনিম্ন হবে এরকম একটা থিটা বের করতে বলছে। ঠিক আছে, হ্যাঁ সর্বনিম্ন হবে, যাতে গোলকটিকে মেঝে থেকে উপরে তোলা যায়, মানে টার্নিং করা যায়। গোলকটিকে মেঝে থেকে উপরে তোলা যায় মানে এরকম টানলে এটা উপরে উঠে যাবে, মানে টার্নিং হবে। টার্নিং না, ইম্পেন্ডিং টার্নিং হবে। দেওয়া আছে গোলকের ওজন 1200 কেজি, এম এফ এর মান নির্ণয়, এফ এর মান কত হবে, এবং এফ এর মানও চাইছে। তার মানে এখানে এই অঙ্কে থিটা চাইছে, এফ চাইছে। আগের অঙ্কে একটা এফ ছিল, এটা এফ এর মান বের করছি, এবং 30 ডিগ্রি ছিল, এই 30 ডিগ্রি আমরা বের করা যায় এখানে, কিন্তু এখানে 30 ডিগ্রির বদলে এখানে এফ দিয়ে দিছে, 30 ডিগ্রির বদলে থিটা দিয়ে দিচ্ছে, আর এই এফটা বের করতে বলছে। তাহলে এফ এবং থিটা দুইটাই বের করতে বলছে, দুইটাই আমাদের বের করতে হবে। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হয়েছে এফ এর এমন একটা মান বের করতে হবে, এফ এর এমন একটা মান বের করতে হবে যাতে না না, থিটার এমন একটা মান বের করতে হবে যাতে এফটা সর্বনিম্ন হয়, এফটা সর্বনিম্ন হয়। এইটা আমি একটু ক্লিয়ারলি বুঝাবো এখন, যদিও বোঝার দরকার নাই, বোঝার আগেই তোমরা বুঝে ফেলছো। মানে অনেকে মাতাব্বর আছে না যে এত বেশি বোঝার দরকার কি, তাই না? মেকানিক্স তো করার দরকার কি, আর অনেক মাতাব্বর আছে, অনেক তারসিরা আছে। আমি কষ্ট করে বোঝাচ্ছি, এটা তোমাদের কানে ইয়ে যায় না, পছন্দ হয় না, তাই না? যে কষ্ট না করে একটু কম অঙ্ক করাবে তার জানিস, তার তোমার পছন্দ হয়। আচ্ছা, আমি ঠিক এটা সর্বনিম্ন থিটাটা কেমনে, এফ এর মান কেমনে সর্বনিম্ন হয় এটা আমি একটু দেখবো এখন। যদি মন চায় বোঝার চেষ্টা করো, না মন চাইলে বোঝার চেষ্টা করো না। আমি একটা গোলক নিলাম, একটা গোলক নিলাম, একটা তল নিলাম এইদিকে, আচ্ছা। এখন এখানে একটা ব্লক ছিল না, ব্লকটা দিয়ে দিলাম, ব্লক দিয়ে দিলাম। এখন আমরা কাজ করব, আমরা এই এফ বল দ্বারা সোজা উপর দিকে টানবো। এই দেখো এফটা তো থিটা কোণে আছে, থিটার মান যদি 90 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে। এই থিটার মান আমরা বের করবো, কিন্তু থিটার মানের জন্য এফ এর মান সর্বনিম্ন, থিটার একটা মান বের করতে হবে। মানে থিটার মান কত হবে বলো দেখি? তোমরা অনেকেই মাথার মধ্যে একটা ধারণা দিয়ে রাখছো থিটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, বোঝাই যায়, কারণ এখানে অ্যাঙ্গেলটা মনে হতে থাকে। আসলে থিটাটা অজানা, অজানা থিটাটা যে কোনো থিটা হইতে পারে, 10 ডিগ্রি হইতে পারে, 5 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, তাই না? অথবা 90 ডিগ্রিও হইতে পারে। মনে করি থিটাটা 90 ডিগ্রি কোণে আছে, এই যে এরকম। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এফের পজিশন এরকম হবে। এখানে কত ডিগ্রিতে থিটা আঁকছি আমি বলো? এই যে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি কোণে, থিটার কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণে আছে, আর এটা সেফ। আচ্ছা, আমি যদি 90 ডিগ্রি কোণে টানি, এটারে 90 ডিগ্রি কোণে যদি টানি, তাহলে এইটা কি এটা উপরে উঠবে নাকি সোজা ওইদিকে চলে যাবে? 90 ডিগ্রি কোনো হবে না, থিটার মান তাহলে 90 ডিগ্রি হবে না। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এফটা যাবে সোজা উপরের দিকে। থিটার মান যদি 90 ডিগ্রি হয় এখানে, তাহলে এফটা যাবে সোজা উপর দিকে। তখন এই গোলকটা আর এইটার উপর উঠবে না। তাহলে এইভাবে এফ সেট করলে হবে না, 90 ডিগ্রি হবে না, তাই না? তাহলে আমি এটা ভুল হইতেছে, 90 ডিগ্রি হবে না। তাহলে আমি আরেক কাজ করি, তাহলে থিটাটার এমনভাবে সেট করি, এই যে এরকমভাবে সেট করলাম, এই যে এটা এরকমভাবে সেট করলাম, যেখানে থিটা দিলাম, এই যেটা এফ, আর এটা হচ্ছে তোমার থিটা। থিটার মান ধরলাম আমি 80 ডিগ্রি, এখানে 80 ডিগ্রি। এখন কিন্তু এটার উপর উঠবে, এটা উপরে উঠবে, কিন্তু বলের বেশি অংশটা ওয়াই অক্ষ বরাবর চলে যাবে। এই এফ বলের বেশি অংশটা ওয়াই অক্ষ বরাবর চলে যাবে, মানে এক্স অক্ষ বরাবর উঠাইতে গেলে, এটা যদি গোলকটাকে ব্লকের উপর উঠাইতে যায় তাহলে এইদিকে বলটা বেশি হইতে হবে।
কিন্তু বলটা উপরে ওয়াই অক্ষের দিকে বেশি না, যেহেতু 80 ডিগ্রি, তাহলে ওয়াই অক্ষের দিকে বেশি। তার মানে এখানে বল লাগবে অনেক বেশি, মানে বল লাগবে মনে করো 2000 নিউটন, বল লাগবে 2000 নিউটন। তার মানে বলটা কিন্তু 2000 নিউটন অনেক বেশি। কিন্তু যদি আমি এফটার এখানে না দিয়া, এফটার যদি আমি এখানে না দিই, এখানে দিই, এফ দিলাম এখানে এবং এটা দিলাম 60 ডিগ্রি, তাহলে কিন্তু বল আর 2000 নিউটন লাগবে না, বল লাগবে তোমার 1800 নিউটন। এটা তুমি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখো, তাইলে তুমি বুঝতে পারবা যে আমি যেভাবে বলতেছি এইভাবে যদি দেই বল অনেক বেশি লাগবে এটার উঠাইতে গেলে, এইভাবে দিলে বলটা কম লাগবে। আচ্ছা আমি যদি এখানে দিই তাহলে বল আরও কম লাগবে, মনে করো এখানে এফ, এফ এর মান আরও কম লাগবে, মনে করো 1500 নিউটন। ঠিক আছে? আচ্ছা আমি যদি এই বরাবর দিই, আরেকটু এই বরাবর দিই, এখানে বল লাগবে আরও বেশি, মনে করো আবার 1900 নিউটন লাগবে। কেন 1900 নিউটন লাগবে? কারণ এটা যখন এই বরাবর টানবো তখন এটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে উঠতে চাবে না। এই বলটা যদি 1900 মল দিয়ে টানি তাহলে এটা কি করবে, গোলকটা এই ব্লকের সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে এটা উঠতে চাবে না, এটা বাধা হয়ে থাকবে। তুমি যদি না বুঝতে পারো তাহলে আমি একটা কাজ করি, এই বলটাকে আমি এইদিকে দিই, একবার সোজা 0 ডিগ্রি কোণে দিই, এই যে এফ ইজিক্যাল টু একটা বান পাওয়া যাবে, তখন দেখা যাবে এফের মান কত, 2500 নিউটন হবে। এখন থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে সোজা বলে টানলে এটা কিন্তু উঠতে চাবে না। তাহলে সবচেয়ে সহজে কম বলে উঠানো যাবে কোন সময়, কম বলে যদি উঠাইতে চাই তাহলে পজিশনটা ঠিক এইরকম হইতে হবে। আমি যদি এটার কম বলে উঠাইতে চাই তাহলে পজিশনটা হইতে হবে ঠিক মাঝামাঝি, এই অবস্থায় যে কোনো একটা হতে হবে, এই যে মনে করো এইরকম একটা মাঝামাঝি পজিশন থাকতে হবে, একবার সোজা ভার্টিক্যালে না, সোজা হরাইজন্টাল না, মাঝামাঝি একটা পজিশনে থাকলে, মাঝামাঝি একটা পজিশন যদি দেই তাহলে এখানে অ্যাঙ্গেল হবে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না কিংবা 0 ডিগ্রিও না, কোনো একটা অ্যাঙ্গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। কিন্তু এফ এর মান কত হইতে হবে, একদম ওই পজিশন থাকতে হবে। তাহলে দেখো এই পজিশন থাকলে এফ এর একটা মান থাকে, মনে করো এফ এর মানটা হয়েছে তোমার 1600 নিউটন, 1500 নিউটন। এখন এই এফটার যদি এখান থেকে উপরের দিকে নাও বল বাড়তে থাকবে, এইদিকে নিলে বল বাড়বে, এদিকে নিলে বল বাড়তে থাকবে, আবার এটা থেকে নিচের দিকে আনলেও বল বাড়তে থাকবে। এই এফটার যদি নিচের দিকে সেট করো তাহলে বল বাড়তে থাকবে, এখানে নিলে 1500, এখানে নিলে 1600, তারপরে এখানে 1700, 1900, তারপরে এখানে কত 2500। তার মানে বলের একটা পজিশন আছে, পজিশন ওই পজিশনে বলের মান সবচেয়ে কম। মানে এই গোলকটাকে যদি আমি ব্লকের উপর উঠাইতে চাই, এই বলের একটা পজিশন আছে যে পজিশনে বলের মান সবচেয়ে কম হবে। সব পজিশনে বলের মান এক হবে না, এই পজিশনে একরকম, এই পজিশনে একরকম, এই পজিশনে একরকম। তাহলে এফ এর একটা পজিশন আছে, ওই পজিশনে বলের মান কি হবে, সবচেয়ে কম। তাহলে ওই কম পজিশনে থিটা কত, আমরা অঙ্কে চাইছি এটা, ওই পজিশনে থিটা কত, মানে যখন বলের মান কম, যে পজিশনে বলের মান কম ওই পজিশনে থিটা কত। অঙ্কটা বুঝছো তো নাকি? দেখো এই যে থিটার মান কোন মানের জন্য, এফ এর মান সর্বনিম্ন হবে, মানে এফ এর মান যখন সর্বনিম্ন তখন থিটা কত। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, এফ এর মান যখন সর্বনিম্ন তখন থিটা ইজিক্যাল টু কত। এখন আসে আমরা অঙ্কে যাই, এতক্ষণ যা বুঝাইলাম এটা যদি না বুঝো তারপরে তোমরা পারবা, কারণ অনেক জ্ঞানী গুণী লোক আছে এখানে, অনেক পারবা, তাই না? তাহলে আমরা এখন ওই অঙ্কটাই করবো যে এতক্ষণ যা বুঝাইছি না বুঝলেও হবে। তাহলে আমরা কি করি, সরাসরি ফ্রি বডি করে ফেলি, এটারে সরাসরি ফ্রি বডি করি আগের মতো, আগের মতো যদি ফ্রি বডি করি তাহলে এরকম হবে। দেখো এই একটা বল হয়েছে তোমার এইদিকে এফ, আমরা এই চিত্রে কিন্তু আরেকটা ফ্রি বডি করছি আগের ক্লাসে, তাই না? একটা হচ্ছে এই জায়গায় এইদিকে, আরেকটা হচ্ছে এইদিকে। যদি ফ্রি বডিটা না বুঝে থাকো তাহলে আগের অঙ্কটা দেখে আসো, আগের অঙ্কে ফ্রি বডিটা আমরা করছি। এই তো এইটা হচ্ছে তোমার এন বি, আগের অঙ্কে দেখো এন বি ছিল, এটা এফ, এফ এর নাম জানি না, এই থিটার মান আমরা জানি না, এখন এই থিটার মান আমরা বের করবো, থিটা ইজ ইকাল টু হোয়াট, এফ ইজ ইকাল টু হোয়াট। এইটার মান 1200 কেজি অঙ্কে দেখো, আর এই অঙ্কটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, যেটা আগের অঙ্কটা আমরা বের করে দেখাইছিলাম 30 ডিগ্রি কীভাবে হয়।
ওই সাইন থিটা দিয়ে লিখছিলাম না 45/90, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটাই হচ্ছে ফ্রি বডি। ওকে, আসলে আগের যে অঙ্কটা ছিল ওই অঙ্কটা মডিফাই করে আমি এই অঙ্কটা বানাইছি অন্য কিছু একটা শেখানোর জন্য, মানে এই জিনিসটা শেখানোর জন্য। ঠিক আছে, তাহলে আগের অঙ্ক চিত্র টিত্র সব আগের মতোই, মান একই, কিন্তু এখানে শুধুমাত্র এফ দেওয়া নাই, থিটা দেওয়া নাই। আগে এফ শুধু দেওয়া ছিল না, থিটা দেওয়া ছিল। আর এই অঙ্কে একটা শর্তটা হলো এফ এর এমন একটা মান বের করতে হবে যখন থিটা, না থিটার এমন একটা মান বের করতে হবে যখন এফ সর্বনিম্ন, তাই না? আচ্ছা, তোমাদের আমরা মোমেন্ট যখন শিখাইছিলাম, কিংবা ওই অঙ্কটা, ওই যে রশি দুইয়ের টান সর্বনিম্ন হবে, একটা অঙ্ক ছিল মনে আছে? ওই যে একটা নৌকাকে দুইটা রশি দিয়ে টানতেছে, রশি 1 রশি 2, অঙ্কটার কথা মনে করে দেখো, আমরা প্রথম দিকের ক্লাসে করেছিলাম রশি দুইয়ের টান বাহির করো যখন সর্বনিম্ন হবে, বের করছিলাম মনে আছে? তাহলে কোনো কিছু সর্বনিম্ন হওয়ার শর্ত কি? সর্বনিম্ন হওয়ার শর্ত হয়েছে 90 ডিগ্রি কোণে অবস্থান হইতে হবে। এটা আমরা মোমেন্ট নেওয়ার সময় এই জিনিসটা শিখাইছিলাম। আমি আবার একটু দেখাচ্ছি। কোনো কিছু সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে, ধরো একটা বার আছে, একটা বার আছে, এখানে একটা বল আছে, আমি এই বলের জন্য মোমেন্ট নেব। পুরাতন জিনিস, এটা তোমরা পারো। ঠিক আছে, এই বলের জন্য মোমেন্ট নেব এই বিন্দুতে মোমেন্ট নিব। দূরত্ব দেওয়া আছে কত? 10 মিটার, আর বলের মান দেওয়া আছে 200 নিউটন। এখন এই বিন্দুতে মোমেন্ট নিবা, মোমেন্টের জন্য দূরত্ব কি? বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয় আমাদের? এই যে এই বলটার সামনে পিছনে বড় করতে হবে, এই যে বড় করলাম। তাহলে এই বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্ব কত আমি দেখাচ্ছি, দেখো এই বিন্দু থেকে এইটুকু দূরত্ব সর্বনিম্ন, যেটা, না এইটা, না এইটা, না এইটা, এইটা সর্বনিম্ন দূরত্ব না? এটা হচ্ছে তোমার সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব কখন হয়? এটা সর্বনিম্ন দূরত্ব কখন হয়েছে? যখন এইটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা 90 ডিগ্রি কোণ তৈরি করছে। বুঝতে পারছো? তার মানে আমাদের এই অঙ্কে আমরা এফ বের করবো, এফ এর মান সর্বনিম্ন বের করবো। তাহলে সর্বনিম্ন শর্ত কি হবে? যদি 90 ডিগ্রি তৈরি করে, তাহলে আমরা এই অঙ্কে এফ বের করবো। এফ এর মান কখন সর্বনিম্ন হবে? যখন এফ এর পজিশন 90 ডিগ্রি কোণে হবে, এফ এর পজিশন 90 ডিগ্রি কোণে হবে। আমরা ত্রিভুজ দিয়ে অঙ্ক করবো, এই জন্য এই জিনিসটা বলতেছি। ত্রিভুজ ছাড়া করলে অন্যভাবে করতে হবে, আমরা ত্রিভুজ দিয়ে করতেছি। তাহলে ত্রিভুজ আঁকি, তারপরে তুমি এটা বোঝাচ্ছি। এইটার জন্য একটা ত্রিভুজ আঁকো। কোনটার উল্টাই দিবা? 1200-কে উল্টাই দিই, এই যে 1200-কে উল্টাই দিলাম। আগের মতো, একটু আগে যেটা করলাম ওইটার মতো, এই 1200-কে উল্টাই দিছি। তারপর এটার সাথে এফ রাখলাম, এই যেটা এফ। একটু আগে আমরা এরকম একটা ত্রিভুজ করছি, মনে করে দেখো, এটা হচ্ছে এনবি। আমি বাড়তি অংশটা মুছে ফেলি, বাড়তি অংশ মুছে ফেললাম। আচ্ছা, এইটা হয়েছে তোমার এনবি, এইটা হয়েছে তোমার 60 ডিগ্রি, আর এইটার মান আমরা জানি না। এই থিটার মানই তোমার বের করতে হবে। আর এটা হচ্ছে তোমার এফ, আর এটা 1200। এটার এরো চিহ্ন এইদিকে, এটার এরো চিহ্ন এইদিকে, আর এটার এরো চিহ্ন এইদিকে। আমাদের থিটা বের করতে হবে, থিটা, এই থিটাটা বের করতে হবে। ঠিক আছে, থিটাটা কোন থিটাটা বের করতে হবে? যখন এফটা সর্বনিম্ন। ভালো করে দেখো, আমি কিন্তু বারবার এইটাই জিনিস ইন্ডিকেট করতেছি। এই যে দেখো, এফ এর মান সর্বনিম্ন, তখন থিটা কত? এফ এর মান যখন সর্বনিম্ন তখন এই থিটাটা কত? এফ এর মান সর্বনিম্ন যখন এই থিটাটা কত? তো বলো দেখি এফ এর মান কখন সর্বনিম্ন হবে? এফ এর মান সর্বনিম্ন হবে, আমি লিখে দিই, দাঁড়াও লিখতেছি। এই চিত্রের ক্ষেত্রে এফ এর মান সর্বনিম্ন হবে, এফ এর মান সর্বনিম্ন হবে যখন এফ এনবির সাথে, এনবি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে,
90 ডিগ্রি কোণ তৈরি করবে। তো এফ এর মান কখন সর্বনিম্ন হবে? এই এফ এর মান কখন সর্বনিম্ন হবে? যখন এফটা এনবির সাথে এই যেখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সর্বনিম্ন। আমরা একটু আগে দেখছি যদি 90 ডিগ্রি হয় তাহলে এফটা সর্বনিম্ন। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এফটা সর্বনিম্ন। তাহলে এটা এফটা ইকুয়াল টু সর্বনিম্ন। সর্বনিম্ন। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাদের বের হচ্ছে থিটা কত হবে তাহলে। এই যে থিটা কত, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় একটা ত্রিভুজের, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সুতরাং থিটা ইজিক্যাল টু কত হবে? থিটা ইজিক্যাল টু হবে, লেখার কিছুই নাই, এখান থেকে পরে এই লাইন লাগবে। থিটা ইজিক্যাল টু হবে 180 মাইনাস 90 যোগ 60, এইটাই আসবে 180 যোগ 90 যোগ 60, 90 যোগ 60, তাহলে আসবে তোমার 30 ডিগ্রি। থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি অ্যান্সার। থিটা ইজিক্যাল টু 30 ডিগ্রি দ্বারা দেখে নেই থিটার মান কত আসছে। না না, আমরা ভুল করছি তো। থিটা ইকুয়াল 30 ডিগ্রি হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা অ্যান্সার। আমরা মারাত্মক একটা ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে থিটাতে না বোকা, থিটাটা এটা খেয়াল করো নাই কেন? এটাতে থিটা না, থিটাটা তো এটা ওয়াই অক্ষের সহিত ধরছি তাই না? কারণ এফটা কত, থিটাটা হচ্ছে এই থিটাটা বাই করতে হবে, এই যে থিটাটা, এই যে থিটাটা, এই থিটাটা বাই করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে তোমার এইটা, আমি দেখাচ্ছি, দেখাও এই থিটাটা কত। আমরা ভুল করে ফেলছি ভাই, আমাদের থিটাটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে থিটা, এই থিটা ইজ ইকাল টু হোয়াট। তাহলে আমরা এখানে ভুল করছি, তাতে বলতেছি মিলে না কেন অ্যান্সার। এই থিটা বাই করতে হবে, এই থিটাটা। তাহলে এফ এর মান সর্বনিম্ন হবে কখন? যখন এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তাহলে এই থিটাটা কত হবে? সুতরাং থিটা ইজিক্যালটা হবে তোমার, থিটা ইজিক্যালটা হবে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90, 90 থেকে যদি আমি 30 বাদ দিই তাহলে হবে 90 মাইনাস 30 সমান সমান হচ্ছে 60 ডিগ্রি অ্যান্সার। ওকে, ভুল করে ফেলছিলাম এখানে, এইটা হচ্ছে এই থিটাটা হচ্ছে 60 ডিগ্রি অ্যান্সার। আমাদের আরেকটা অ্যান্সার চাইছে, এটা হচ্ছে এফ এর মান কত। এফ এর মান বের করতে গেলে আমরা ত্রিভুজের থেকে সাইন সূত্র প্রয়োগ করলে এফ এর মান চলে আসবে। এই যে ত্রিভুজ আঁকছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করো, তাহলে সাইন সূত্র প্রয়োগ করলে এরকম হবে, দেখো সাইন সূত্র হবে এফ ভাগ সাইন 60 ইজ ইকাল টু, এই যে এফ ভাগ সাইন 60 ইজ ইকাল টু 1200 ভাগ সাইন 90। এখান থেকে এফ এর একটা মান চলে আসবে, এফ এর মান আসবে 1039.23, 1039.23 নিউটন, এটি আনসার। ওকে, আমরা দুইটা অঙ্ক করলাম আজকে ক্লাসে, একটু সময় নিয়ে করছি, একটু সময় বেশি লাগছে কারণ চেষ্টা করতেছিলাম আর কি যে ভালো করে করানোর জন্য। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আর বেশি নিব না, আজকের ক্লাসে এখানে শেষ দিচ্ছি। আগামী ক্লাসে আমরা এই টাইপের এই গোলকের অঙ্ক, আরও অনেকগুলো গোলকের অঙ্ক করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।